তালপাটি নদী বিশাল রায়মঙ্গল থেকে বের হয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। দুই নদীর মাঝখানে গঠিত হয়েছে তালপাটি দ্বীপ। সম্পূর্ণ দ্বীপই গভীর জঙ্গলে ঢাকা। কোথাও কোথাও শুধু নদীর ধারে কিছুটা ফাঁকা চর দেখা যায়। বুড়ি গোয়ালিনী রেঞ্জ অফিস থেকে দ্বীপটি অনেক দক্ষিণে। বন বিভাগের যে বোট এখনকার সম্পদ আহরণের কাজ তদারকি করে ও প্রয়োজন বোধে জেলে বাওয়ালি মৌয়ালদের জীবনের নিরাপত্তা বিধান করে, তাও এই দ্বীপ থেকে অন্তত 10 মাইল উজানে থাকে। দ্বীপের দক্ষিণেই বঙ্গোপসাগর। খুলনা থেকে রোজ এখানে বরফের নৌকা ও ট্রলার আসে। জেলেদের ধরা মাছ নৌকা বোঝাই করে বরফ দিয়ে নিয়ে যাওয়া হয় খুলনা শহরে। মৌয়ালরা চাকের মধু কেটে তাদের নৌকায় বড় বড় মটকিতে জমা করে। তারপর 1 মাসের সঞ্চয় বুড়ি গোয়ালিনী অফিসে নিয়ে যায়। সেখান থেকে মধু যায় ঢাকাতে ও বাংলাদেশের অন্যান্য জায়গাতে। ইংরেজি 1964 সালের এপ্রিল মাসে এই তালপাটিতে যখন এক মানুষ খেকো বাঘের উপদ্রব হয়, একজনের পর একজন মানুষ যখন বাঘের পেটে যেতে শুরু করে, তখন দ্বীপটিতে প্রায় 300 জন জেলে বাওয়ালি এবং মৌয়াল কর্মরত ছিল। মানুষ খেকো বাঘ তার প্রথম শিকার মৌয়ালকে কিন্তু নিয়ে যেতে পারেনি, কিন্তু ফেলে যাওয়া শিকার উদ্ধারের জন্য সে অবিশ্বাস্য রকম চেষ্টা করেছিল। দুপুরের আগে 4 জন মৌয়াল খালের নৌকা থেকে প্রায় 400 হাত দূরে গভীর জঙ্গলে মধুর চাক কাটছিল। বাইন গাছের অল্প উপরের ডালে ছিল মৌচাক। 2 জন মাটিতেই দাঁড়িয়ে একটি ডালের আগায় বেনা বেঁধে ধোয়া দিয়ে চাক থেকে মৌমাছি তাড়িয়ে দিচ্ছিল। আরেকজন তখন গাছ বেয়ে উঠল চাকটিতে। একজন আড়ি হাতে দাঁড়িয়ে রইল। সে আড়ি উপরে তুলে দিবে এবং উপরের জন কাটা চাক সহ আড়ি রশি বেঁধে আবার নামিয়ে দিলে তখন সে ধরবে। নিচের 3 জন একত্রেই ছিল। হঠাৎ একবারে নিকট থেকে বাঘ যার হাতে আড়ি ছিল তার উপরেই লাফিয়ে পড়ল। ধোয়া দিচ্ছিল যে 2 জন, তারা ছিটকে গিয়ে পড়ল। কিন্তু পর মুহূর্তেই তারা উঠে দাঁড়িয়ে যে অবিশ্বাস্য কাজ করলো, তা দুনিয়ার আর কোনোখানে কোনো মানুষ করছে কিনা আমার জানা নেই। বাঘ সঙ্গীকে মুখে করে দাঁড়ালে তারা 2 জনে হাতের ডালের চোখা মাথা দিয়ে বাঘকে জোরে খোঁচা মারতে শুরু করলো। বাঘ মৌয়ালকে মুখে নিয়েই শব্দ করে ভয় দেখাতে লাগলো, আর মৌয়ালরা মাত্র 3-4 হাত দূরে থেকে বাঘকে ক্রমাগত আঘাত করতে লাগলো। বাঘ গর্জন করতে থাকলেও কাছে থেকে লাফ দেওয়ার কোনো সুযোগ পেল না। কিছুক্ষণ ধরে এই অবিশ্বাস্য আক্রমণ ও প্রতিরোধ চলতে থাকলে তখন বাঘ মুখের শিকার ফেলে চলে যেতে বাধ্য হলো। এই দলে মৌয়ালরা ছিল মোট 7 জন। 3 জন গিয়েছিল আরেক দিকে। সঙ্গীতের ডাকাডাকিতে সেই 3 জনও ছুটে এসে ঘটনাস্থলে তাদের সাথে যোগ দিল। হতভাগ্য মৌয়াল তখনও মারা যায়নি, গুঙ্গাচ্ছিল, আর তার মাথা ও ঘাড় থেকে তীর বেগে ফিনকি দিয়ে রক্ত ছুটছিল। সবাই ধরাধরি করে তাকে পিছনে নৌকায় এনে তুলল। নৌকা ভাসাতে যাবে। তখন একজন একটু দেরি করতে বলল, পায়ের কাদা পানিতে পরিষ্কার করবে বলে। হঠাৎ সে চিৎকার করলো, বাঘ বাঘ! মাত্র কয়েক হাত দূরেই জঙ্গলে শুয়ে বাঘটি তখন লেজ নাড়াচ্ছিল। ফেলে যাওয়া শিকার নিয়ে যাবার জন্য আবার এসেছে সে। লাফ দিতেই চাচ্ছিল। মৌয়ালরা একত্রেই চিৎকার করতে করতে হাতের বইটা কাঠ যা ছিল তা দিয়ে বাঘকে প্রতিরোধ করতে লাগলো। বাঘ কয়েক হাত সরে গিয়ে আবার গর্জন করতে থাকলো। তারা কোনো রকমে নৌকাটি ভাসিয়ে দিতে সক্ষম হলো, কিন্তু যে ভাইয়ের জন্য তারা নিজেদের জীবন বিপন্ন করলো, তাকে শেষ পর্যন্ত তারা বাঁচাতে পারল না। সে নৌকাতেই মারা গেল। এই ঘটনার 7 দিন পর আরেক দল মৌয়াল সেই একই এলাকার কাছাকাছি যায়। তারা মানুষ খেকো বাঘের কথা জানতেই পারেনি, এ কারণে যে তাড়াহুড়ো করে তারা সেখানে পৌঁছেই কাজে নেমে গিয়েছিল। অন্যান্য মৌয়ালদের সঙ্গে যোগাযোগ করেনি। সুন্দরবনে সেরকম যোগাযোগ করা সবসময় সম্ভব হয় না। পূর্ব রাতে পৌঁছে পরদিন সকালেই 6 জনে ছইওয়ালা নৌকা নিয়ে মধু আহরণে বের হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ছাটা কেটে কেটে অর্থাৎ মৌচাকের সন্ধান করতে করতে তারা এগোতে থাকে। দুপুর পর্যন্ত নির্বিবাদে তারা মধু সংগ্রহ করে। তারপর ডিঙ্গিতে ফিরে গোসল করে, তামাক খেয়ে বিকালে আবার বের হয় এবং পরপর 2-3টি বড় বড় চাকও তারা কাটে। বিকেল 4টার সময় একজন মৌয়াল একটি চাক কেটে
গাছের উপর থেকে নিচে আড়ি নামিয়ে দেয়। চারজন গাছের তলাতেই অপেক্ষা করতে থাকে এবং একজন আড়ি মাথায় একাকী জঙ্গলের মধ্য দিয়ে নৌকার দিকে অগ্রসর হয়। নৌকাতে বড় মটকিতে মধু ঢেলে রেখে আবার আসবে সে, কেননা একবারে চাকের সব মধু আটেনি। নৌকা ছিল প্রায় 300 হাত দূরে খালের কাছে। সে আড়ি মাথায় কিছু দূর গিয়ে কুডাক দিতে থাকে। পুরো পথটাই গভীর জঙ্গল। নৌকা আর মাত্র 50 হাত দূরেই। এমন সময় বাঘ গর্জন করে তার উপরেই লাফিয়ে পড়ে। গাছতলার লোকেরা বাঘের গর্জন শুনেই প্রথমে কয়েকবার কু দেয়, পরে ওর নাম হোসেন আলী বলে তাকে ডাকতে থাকে। মোবাইলের নাম ধরে তারা অনেকক্ষণ ডাকাডাকি করে, কিন্তু হোসেন আলীর কোনো জবাব নেই। তখন তারা 5 জন হইচই করতে করতে এগুতে থাকে। ঘটনাস্থলে এসে দেখে যে মধুর আড়ি মাটিতে পড়া, গাছের গোড়ার মাটিতে রক্ত আর বাঘের পায়ের ছাপ। সেই মুহূর্তেই অগ্রসর না হয়ে তারা তাড়াতাড়ি গিয়ে আরও একদল মোবাইলকে ডেকে নিয়ে আসে এবং সবাই মিলে সেই মোবাইলকে উদ্ধার করার উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর গিয়েই তারা মোবাইলের কোমরের গামছা আর কিছুদূর গিয়ে তার লুঙ্গিটি দেখতে পায়, কিন্তু তারপরে আর অগ্রসর হওয়া সম্ভব হয়নি। সন্ধ্যা ঘনিয়ে আসতে বনে অন্ধকার নেমে আসছিল। মোবাইলের দল সুদূর বুড়ি গোয়ালিনী রেঞ্জ অফিসে এসে এই মৃত্যুর সংবাদটি রেকর্ড করায়। বন কর্মকর্তা তালপাটিতে শিকারি পাঠানোর ব্যবস্থা করেন। সেখানে মোবাইলরা মধু সংগ্রহ করছিল আর জেলেরা মাছ ধরছিল এবং কিছু কিছু বাওয়ালি অসময়ে লাকড়িও কাটছিল। মধু সংগ্রহ পূর্ণ উদ্যমে চলছিল, কিন্তু বন বিভাগের কর্মকর্তা ও ভাড়াটে শিকারীরা গিয়ে তালপাটিতে পৌঁছানোর আগেই মানুষখেকো বাকরি দ্বীপ থেকে আরও 2 জনকে নিয়ে যায়। শিকারীগণ তালপাটিতে পৌঁছে ঘুরে ঘুরে সকলকে সাবধান করে দেন যে কেউ কোনোখানে বাঘ দেখা মাত্র বা কোথাও কোনো দুর্ঘটনা ঘটা মাত্র যেন তৎক্ষণাৎ বোটে খবর দেওয়া হয়। কিন্তু শত শত অভয়দান ও দক্ষ শিকারীদের উপস্থিতির কথা বলা সত্ত্বেও জেলে বাওয়ালি ও মৌয়ালিরা তালপাটি ছেড়ে চলে যেতে শুরু করে। শিকারীরা সেখানে যাবার পরেও বাঘ আরও 2 জনকে নিয়ে যায়। একজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছিল। ঘটনাগুলো যেহেতু দ্রুতই ঘটেছিল, সমগ্র দ্বীপে মারাত্মক ভয়ের সৃষ্টি হয়ে যায়। বাঘ একের পর এক মানুষকে নিয়ে যেতেই থাকে। আপনাদের একটি ঘটনা বলি, এতেই এই বাঘটির ভয়ঙ্কর ধূর্তামির কথাটি আপনারা বুঝতে পারবেন। সকালবেলা খালে মাছ ধরতে গিয়ে 2 জন জেলে 2 ভাই খালের পাড়ে পশুর গাছে এক মৌচাক দেখতে পেল। মাটি থেকে সামান্য উপরেই সেটি। বেশ বড় চাকটি দেখে তাদের লোভ হলো। তখন একজন কাছে নৌকা থেকে হাড়ি আর দা আনতে যায়। দা দিয়ে ডাল কেটে আর আগায় লতা পাতা বেঁধে তারা চাকে ধোয়া দিবে। তারপর গাছে উঠে হাড়িতে করে মৌচাক কেটে আনবে। আরেকজন গিয়ে হাত 4 উপরে এক মাটি সমান্তরাল ডালের উভয় দিকে পা ঝুলিয়ে বসে চাক দেখে দেখে ভাইকে ডাকছিল এবং ভাইয়ের ফিরতি ডাক শুনতে শুনতে একটা বিড়ি খাচ্ছিল। হঠাৎ বাঘ তার ডান পায়ে থাবা মারে। সে যখন উপরের চাক দেখায় ব্যস্ত ছিল, তখন মানুষখেকো বাঘ নিঃশব্দে তার ঝুলানো পায়ের তলায় চলে আসে। ডাল যেহেতু সেখানে ছড়ানো ছিটানো ছিল, তাই লাফ দিতে না পেরে সে থাবা মেরে মাটিতে তাকে ফেলে দিতে চেষ্টা করে। 30-32 বছরের এক যুবক জেলে ডাল থেকে পড়ে যায়নি, বরং দুঃসাহসিকতার সঙ্গে সে বাঘ বাঘ বলে চিৎকার করে মাথার উপরের ডালটি ধরে বাঘের নাগালের বাইরে চলে যায় এবং আরেক হাতে হাঁটুর নিচ থেকে আলগা হয়ে যাওয়া গোশত চেপে ধরে রাখে। একাকী জঙ্গলে এমনকি দূরেও বাঘ দেখলে মানুষের হৃদকম্পন শুরু হয়ে যায়, গায়ের রক্ত জমে যাওয়ার অবস্থা হয়। আর মানুষকেও বাঘ ঠিক নিচে এসে থাবা মেরে পায়ের গোশত আলগা করে ফেলার পরেও বুদ্ধি ঠিক রাখা এবং ডাল বেয়ে উপরে উঠতে পারার মধ্যে যে কী পরিমাণ সাহসের প্রয়োজন, তা একবার সুন্দরবনে গিয়ে চিন্তা না করলে বোঝা যাবে না। বাঘ বাঘ চিৎকার শুনে তার ভাই হাতের লম্বা ডাল ও হাড়ি ফেলে দিয়ে একটি গাছে উঠে পড়ে। এদিকে বাঘও তার শিকার ধরতে ব্যর্থ হয়ে কিছুটা সামনে গিয়ে মাটিতে হামাগুড়ি দিয়ে বসে থাকে। জেলে গাছ থেকে মাটিতে নামলেই তাকে ধরবে।
জেলের পা বেয়ে তখন রক্ত ঝরছিল। সেই অবস্থায় গামছা দিয়ে একটি ডালের সঙ্গে নিজের কোমর সে বেঁধে ফেলে এবং চিৎকার করে ভাইয়ের উদ্দেশ্যে বলতে থাকে, বাঘ আমাকে নিয়ে যেতে পারেনি, আমি গাছের উপরে আছি, তুই একা আসিস না, লোকজন নিয়ে আয়, খালে লোক আছে। এ এক অবিশ্বাস্য প্রচেষ্টা। ভয়াবহ মানুষকে বাঘ মাত্র কয়েক হাত সামনে বসে গর্জন করছে তাকে খাওয়ার জন্য, আর সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে একবার বেঁচে সেই মৃত্যুর আক্রমণের মুখে সে ছোট ভাইকে ডেকে বলছে, খালে লোক আছে, লোক নিয়ে আয়। আর ভাইয়ের নিরাপত্তার কথা চিন্তা করে ও বলছে একা আসিস না। ঘটনার এতদিন পরেও আমি এই দুই ভাইকে আন্তরিক শ্রদ্ধা না জানিয়ে পারি না। বড় ভাইকে শ্রদ্ধা জানাই তার আশ্চর্য মনোবলের জন্য, তার ছোট ভাইকে এজন্য জানাই যে ভাই বেঁচে আছে শুনে সে মাত্র 100 হাত এলাকার মধ্যেই দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর জন্তুর উপস্থিতি উপেক্ষা করে গাছ থেকে নেমে ভাইয়ের টানে জঙ্গলের ভিতর দিয়ে ছুটে গিয়েছিল। ছোট ভাই খালে গিয়ে সেখান থেকে জেলে বাওয়ালিদের একত্র করে এনে প্রায় 40 মিনিট পর তার ভাইকে বাঁচায়। পায়ের গোস্ত আলগা অবস্থায় এই জেলেকে সুদূর বুড়ি গোয়ালিনীতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পরে সে সম্পূর্ণ সেরে ওঠে এবং আজও হয়তো সে বেঁচে আছে, কেবলমাত্র পায়ে একটু টেনে টেনে সে হাঁটে। এ ঘটনার পরদিনই বাঘ আরেকজন লোককে খায়। 4 দিন পরে আরও একজন বাওয়ালিকে সে নিয়ে যায়। 1.5 মাস সময়ের মধ্যে তালপাটিতে 10 জন লোক বাঘের আক্রমণে মারা যায়। বন প্রায় জনশূন্য হয়ে যেতে থাকে। 100-এর বেশি জেলে বাওয়ালি ও মৌবাল বুড়ি গোয়ালিনী বন দফতরে গিয়ে রেঞ্জার সাহেবের নিকট আবেদন করে যে বাঘ না মারলে কেউ আর বনে কাজ করতে যাবে না। 5 জন শিকারী তালপাটিতে বাঘের সন্ধানে থাকা সত্ত্বেও তখন রেঞ্জার সাহেব বুড়ি গোয়ালিনী অফিসে আমাকে বিশেষ জরুরিভাবে যেতে খবর পাঠালেন। আমি তখন বন বিভাগের অধীনে চাকরি নিয়ে অন্য এক ফরেস্ট অফিসে ছিলাম। সংবাদ পাওয়া মাত্র আমি সেখানে রওনা হয়ে গেলাম। প্রথমে অস্থায়ী কূপ অফিসে, সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তবে যেতে হবে তালপাটিতে। রেঞ্জার সাহেব তার চিঠিতে নির্দেশ দিয়েছিলেন যে বোট, লোকজন, জিনিসপত্র, খাবার দাবার ইত্যাদি যা কিছু আমার দরকার সবই যেন আমাকে যথেষ্ট পরিমাণে দেওয়া হয়। বোটে করে সব কিছুই নিয়ে আমরা কূপ অফিস থেকে রওনা হলাম এবং জোরে বেয়ে বেয়ে 2 দিন 2 রাত পরে আমরা তালপাটিতে গিয়ে পৌঁছালাম। দ্বীপ তখন একবারেই জনশূন্য। প্রাণ ভয়ে অধিকাংশ লোকেই তখন চলে গেছে। কেবল ছিটে ফোটা কয়েক দল মোবাল বাওয়ালি ও জেলে সেখানে রয়েছে। অচেতন প্রকৃতির লোক বলেই হোক কি নিতান্ত পেটের দায়ী হোক, তখনও তারা কাজ করছিল। আমার ওসিলায় আল্লাহ তাআলা তাদের ভয়ঙ্কর মানুষখেকোর কবল থেকে রক্ষা করবেন কি না তা আমি জানতাম না, কিন্তু শক্তি সাধ্যমতো চেষ্টা করার সংকল্প নিয়ে আমি রায়মঙ্গল নদী ও তালপাটির বড় খালের সঙ্গম স্থলে বোট লাগাতে বললাম। পরবর্তী 2 দিন ধরে আমি বাঘের সন্ধান করতে থাকলাম, আর 3টি ডিঙ্গি করে বন বিভাগের লোকেরা অতি বিচ্ছিন্নভাবে কর্মরত লোককে নতুন করে সতর্ক করে দিল যে বাঘের কোনো খবর পেলে তা যেন তারা সঙ্গে সঙ্গে বোটে পৌঁছে দেয়। কিন্তু এই সতর্ক করতে থাকা সময়ের মধ্যেই আরও 2টি দুর্ঘটনার খবর এলো, একজন মোয়াল এবং আরেকজন বাওয়ালির। বেলা 10টার সময়ে ছাটা কেটে যাওয়ার সময়ে হতভাগ্য মোবাইলকে বাঘটি ধরে। দলে অপর একজন লোক 30 হাত দূরেই ছিল। সে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। বাওয়ালিকেও সকালবেলা 8টা বা 8:30টার সময়ে 6 জনের মাঝখান থেকে বাঘটি নিয়ে যায়। একটি থেকে অপর ঘটনাস্থলের দূরত্ব 1/2 মাইলের বেশি হবে না। এদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। সামান্যই লাভ হবে জেনেও আমি এই উভয় ঘটনার স্থান দেখতে গেলাম এবং বাঘের পাড়া এবং রক্তের চিহ্ন অনুসরণ করে মৌয়াল ও বাওয়ালির উভয়ের হাড় মাথা উদ্ধার করে এনে চরে দাফনের ব্যবস্থা করে দিলাম। পাড়া মেপে আন্দাজ করলাম এই মানুষ কেকোটি 10.5 থেকে 11 ফুট লম্বা বড় বাঘ হবে এবং এটি একটি পুরুষ বাঘ। সেখানে যাওয়ার 4র্থ দিনে আমরা তালপাটির বাঘের সর্বশেষ হত্যার খবরটি পেলাম, কিন্তু দুঃখের বিষয় তা ছিল বেশি বিলম্বিত।
তবুও আরেকজন বন বিভাগের শিকারীকে সঙ্গে নিয়ে ডিঙ্গি করে আমরা রওনা হলাম। প্রায় 2.5 ঘন্টা জোর নৌকা বেয়ে আমরা 4টার সময় খাল পাড়ে ঘটনাস্থলে পৌঁছালাম। 6 জন মৌয়ালের মধ্যে 1 জন নৌকায় ছিল, আর 5 জন গিয়েছিল জঙ্গলে, খালের পাড় থেকে অল্প ভিতরেই, কিন্তু গভীর জঙ্গল সেখানে। 1 জন মৌয়াল মধুর প্রথম আড়িটি বয়ে নিয়ে এসে নৌকার মোটকিতে ঢেলে রেখে খালি আড়ি নিয়ে আবার রওনা হয়েছে। এমন সময় পিছন থেকে বাঘ তার উপরে লাফিয়ে পড়ে। এ ঘটনাস্থল থেকে প্রায় 200 হাত দূরের একটা খোলসে গাছের তলা থেকে আমরা মৌয়ালের হাড় উদ্ধার করলাম এবং তা খালের পাড়েই দাফন করে সন্ধ্যার পরে বোটে ফিরলাম। 5ম দিনে তালপাটির খালের প্রায় 200 মাইল ভাটিতে আমরা বাঘের পায়ের চিহ্ন দেখতে পেলাম। অন্তত সেটি 3 দিনের বাসি। মৌয়ালকে যেদিন খেয়েছে সেদিনেরও হতে পারে। জঙ্গলে বালুর উপরে পরিষ্কার পায়ের দাগ। বাঘ উপর থেকে খাল পার হয়ে এপারে এসে জঙ্গলে ঢুকে গেছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম, আগের দিনে যেখান থেকে আমরা মৌয়ালের হাড় উদ্ধার করেছি এখান থেকে বাঘের পাড়া ঠিক সেদিকেই গেছে। সেই মুহূর্তে আমার ইচ্ছা হচ্ছিল যে সেই বাসি পদচিহ্ন ধরেই আমরা তাকে খুঁজতে যাই। যদি বাঘের দেখা পাই বা একটা গুলি তাকে করার সুযোগ পাই, কিন্তু এগোনো আর শেষ পর্যন্ত সম্ভব হলো না। আমরা ডিঙ্গিতেই ফিরে এলাম। সুন্দরবনের ভয়াবহতায় মানুষকেও বাঘের অতি নিশ্চিত উপস্থিতিতে বেহিসাবি হবার কিছুমাত্র অবকাশ নেই। তাতে মূল্যবান সময় নষ্ট হবে, হয়তো একটা সম্ভাব্য সুযোগও হারাতে হতে পারে। সেই সন্ধ্যায় নিতান্ত ব্যর্থ মনে আমরা বোটে ফিরলাম। 6ষ্ঠ দিনেও ব্যর্থতার মধ্যেই কাটছিল। এই দিনেও আমরা বাঘের বাসি পায়ের চিহ্ন আবিষ্কার করলাম, তাও অন্তত 2 দিনের বাসি। 7 দিনের দিন সকালে যখন আমি প্রায় স্থির করে ফেলেছিলাম যে বোট রায়মঙ্গলের আরও মাইলখানেক ভাটিতে, অর্থাৎ আরও সাগরের দিকে নিয়ে যাব, ঠিক তখনই বনের মধ্যে হরিণের ভয়ার্ত ডাক শুনতে পেলাম। সেই ডাক একটা সম্ভাবনার লক্ষণ ভেবে বোট আর সরালাম না। ডিঙ্গি করে 5 জনে তালপাটি খাল ধরে প্রায় 60 মাইল দূরে গিয়ে 2 জন বনমাঝিকে ডিঙ্গিতে রেখে বাকি 3 জন মিলে বনে ঢুকলাম। আমার এবং আরেকজনের হাতে ছিল বন্দুক, অপরজনের হাতে ছিল রাইফেল। হাত 30 দূরে দূরে আমরা 3 জন 3 গাছে উঠে বসলাম। আমি বসলাম এক বড় গাছের দোডালায়। গাছে বসার মিনিট 20 পরেই একবার এবং তারপরে আরও অন্তত 1.5 ঘন্টা পরে দ্বিতীয়বার হরিণের ডাক শুনতে পেলাম। সেটি ছিল প্রায় 300 হাত দূরে খালের পাড়ে, যদিও আমরা হরিণ দেখতে পেলাম না। 2 ঘন্টা পরে সঙ্গী শিকারীকে ডেকে গাছ থেকে নামিয়ে আবার ডিঙ্গিতে ফিরলাম এবং হরিণের ডাক লক্ষ্য করে সামনে এগোতে থাকলাম। মাত্র 200 হাত এগোতেই খালের পাড়ে একবারে তাজা পায়ের চিহ্ন দেখতে পেলাম। মানুষকেও বাঘের পাড়া। 1 ঘন্টারও কম সময় হবে সে খাল পার হয়েছে এবং হরিণ যেদিকে ডাকছিল ঠিক সেদিকেই গেছে। পাড়ে উঠলাম না। ডিঙ্গির মাথায় 2 জন বনমাঝি এবং মাঝখানে আমরা 3 জন শিকারী বসে অপেক্ষা করতে লাগলাম। খালের পানি থেকে পার সেখানে 1 হাতের বেশি উঁচু নয়। নৌকাতে বসেই সামান্য মাথা উঁচু করে আমরা জঙ্গলের ভিতরটা দেখতে পাচ্ছিলাম। এটা প্রায় নিশ্চিত ছিল যে বাঘ আমাদের দেখেনি। অনেক কষ্ট ও সন্ধানের পরে অবশেষে বাঘের ঠিকানা পেয়ে বেলা 12টায় আমরা দ্রুত বোটে ফিরলাম। 1 ঘন্টার মধ্যে ভাত খেয়ে 3 জন বনমাঝি ও রাইফেল হাতে একজন বন বিভাগের শিকারীকে সঙ্গে নিয়ে আমার বন্দুকে 2টি নতুন কার্তুজ ভরে আরও যথেষ্ট কার্তুজ পকেটে নিয়ে ডিঙ্গিতে বসলাম। 3 জন বনমাঝি ডিঙ্গির গলই ও পিছনে বসে সতর্কতার সঙ্গে যতটা দ্রুত সম্ভব ডিঙ্গি বাইতে লাগলো। ছইয়ের 2 পাশে বসলাম আমরা 2 জন শিকারী। আমি বসলাম সামনে। রায়মঙ্গল নদী ধরে ভাটির দিকে আমরা এগোতে থাকলাম। নদী এখানে একবারেই সোজা উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে গেছে। আমরা পশ্চিম পার ধরে চলতে লাগলাম। বোট থেকে প্রায় 1 মাইল পর্যন্ত যেতে নদীর এপারে কেবল
গভীর বনেই চোখে পড়ল। তারপরে পড়ল হঠাৎ এক বালুচর, পরিষ্কার খোলা চর। সেই চরের মাঝামাঝি পর্যন্ত বেয়ে যেতেই প্রায় ৩০০ হাত দক্ষিণে চরের শেষ প্রান্তে আমি প্রথম বাঘটিকে দেখতে পেলাম। এই চর ছিল প্রায় ৬০০ হাত লম্বা। মাঝে মাঝে ঘাস এবং কয়েকটা চারা গাছ ছাড়া সমগ্র চরটা ছিল একবারেই খোলা ও পরিষ্কার। চরের রেখা যেখানে শেষ হয়েছিল সেখান ধরে আবার বন, কোথাও গভীর কোথাও হালকা। আমরা যেখানে গিয়ে বাঘ দেখতে পেলাম চর সেখানে প্রায় ২৫০ হাত প্রশস্ত। একবারে দক্ষিণ প্রান্তে বনের ভিতর থেকে কেবল মাথা বের করে বাঘ অনেকক্ষণ আমাদের দিকে চেয়ে রইল। পরিষ্কার বুঝতে পারলাম যে সে আমাদের লক্ষ্য স্থির করেছে। তারপর চর এবং বনের প্রান্তসীমা ধরে দক্ষিণ থেকে উত্তর দিকে সে এগোতে লাগলো। নৌকা যেখানে ছিল সেখানেই রাখতে বললাম। আমার বন্দুকের ২টি নলেই ভরা, সঙ্গে শিকারির রাইফেলও একদম তৈরি। আমরা বাঘের প্রতি গজ চলাফেরা লক্ষ্য করতে লাগলাম। একবারও না থেমে ঘন ঘন নৌকার দিকে তাকাতে তাকাতে বাঘ একবারে ঠিক নৌকা বরাবর এসে দাঁড়ালো। একটা গাছের গোড়ায় পিছনের ২ পায়ের উপরে খাড়া হয়ে সামনের পা কাণ্ডের উপরে তুলে দিয়ে গাছে ভর করে একটা সরু ডাল দাঁত দিয়ে কামড়ে সে ভেঙে ফেলল। তারপর আবার মাটির উপরে ৪ পায়ে দাঁড়ালো এবং সজোরে গা ঝাড়া দিল। এখান থেকে রাইফেল দিয়ে গুলি করা যেত, কিন্তু আমার সঙ্গী শিকারির উপরে পুরাপুরি ভরসা করতে পারলাম না। আর আমার বন্দুক দিয়েই ২৫০ হাত দূরে গুলি করে বাঘকে আহত করা সম্ভব ছিল, কিন্তু নিশ্চিত মারা সম্ভব ছিল না। অথচ আজকের এই সুযোগ আমরা হয়তো আর কখনো নাও পেতে পারি। আমরা যদি চরের যে কোনো এক প্রান্তে যাই তাহলে ক্ষুধার্ত মানুষ খেকো অবশ্যই আমাদের কাছাকাছি যাবে এবং সুযোগ মতো সে যে কোনো একজনকে আক্রমণ করার চেষ্টা করবে। এটা প্রায় নিশ্চিত ধরেই নিয়েছিলাম। বনমাঝিদের উল্টা দিকে, অর্থাৎ আমরা যেদিক থেকে এসেছি সেই উত্তর দিকে নৌকা বাইতে বললাম, আর আমি ছইয়ের সঙ্গে গা ঠেকিয়ে বন্দুক হাতে দাঁড়ালাম। প্রায় আয়নার মতো সমতল চরের শেষ কিনারা ধরে বাঘও আমাদের সমান্তরালে এগোতে লাগলো, কিন্তু এখন আর হেঁটে নয়, বুকের উপরে হামাগুড়ি দিয়ে। বনমাঝিদের দ্রুত বাইতে বললাম। নৌকা চরের একবারে উত্তর প্রান্তে এলে তখন কিনারায় লাগাতে বললাম। চর সেখানে প্রায় ৬০ হাত প্রশস্ত এবং জঙ্গল অর্ধাবৃত্তাকার হয়ে এখানে এসে নদীর সঙ্গে মিশেছে। ৩ জন বোটম্যান নৌকার ২ পাশে লগি ঠেকিয়ে ঢেউয়ের জাকনি থেকে যথাসম্ভব নৌকা স্থির করে ধরল। ছইয়ের ২ পাশে দাঁড়ানো আমার ২ জন শিকারী। আমার দোনালা বেলজিয়াম শটগানের ২টি ঘোড়াই টানা রয়েছে। চরের প্রান্তে বাঘের হলুদ রং একবার দেখলাম, কিন্তু পর মুহূর্তেই আবার সেটি অদৃশ্য হয়ে গেল। সম্ভবত গভীর জঙ্গলে চলে গেল। কতটা বিভ্রান্ত হয়ে গেলাম, কিন্তু মানুষ খেকোর ক্ষেত্রে তো এটা ঘটতেই পারে না। বাঘ অবশ্যই আক্রমণের চেষ্টা করবে। ১ মিনিট পরেই দেখলাম যে বাঘটি হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো। একবারে পেটের উপর ভর দিয়ে মাটির সঙ্গে মিশে মিশে সন্তর্পণে এগিয়ে আসছে সে। যেখান থেকে অদৃশ্য হয়েছিল সেখান থেকে আরো ৮ হাত ঘাসের ভিতরে এগিয়ে এসে মাটিতে রইল। আমার থেকে বাঘের দূরত্ব ছিল তখন প্রায় ৫০ হাত। চোখে চোখ পড়াতেই দ্রুতবাঘ একবারেই নিজেকে মাটিতে মিশিয়ে রাখল। বাঘ তখন খুবই রেঞ্জের ভিতরে, কিন্তু গাছ ও ঘাস পাতার ভিতরে এমন সুকৌশলে আত্মগোপন করেছিল যে সে গুলি করলেই সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারত। জলজলে চোখে বারবার দাঁত বের করে বাঘ আমাদের দিকে কেমন যেন ভেংচি কাটতে লাগলো। বনমাঝি ৩ জন প্রাণভয়ে নৌকা ছেড়ে দিতে চাইল, কারণ পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বাঘ যে কোনো সময় আক্রমণ করবে। রাইফেল হাতে দাঁড়ানো শিকারী আনিসুর রহমান সাহেবও কিছু স্থির করতে পারলেন না। ৫০ হাত দূরত্ব অতিক্রম করতে বাঘের যদিও বা কয়েক সেকেন্ড সময়ই লাগবে, তবুও সেই বিদ্যুৎ গতির মাঝে হলেও আমি একটা গুলি অবশ্যই করতে পারবো ভেবে বনমাঝিদের মজবুত করে কিনারায় নৌকা ধরতে বললাম। তারা ধরল নৌকা, কিন্তু তবুও কিছুটা দুলতে লাগলো।
তখন আমার মাথায় একটা উপায় রইল, পাড়ে নেমে গুলি করা। যদিও তা ছিল অত্যন্ত বিপজ্জনক। প্রায় 10 মিনিট পর্যন্ত বাঘ একই অবস্থায় থেকে কেবল ভেঙচি কাটতে লাগলো। সামনে এগোলো না বা পিছনেও সরে গেল না। দেখলাম যে আদৌ গুলি করতে হলে আমাকে ঝুঁকি নিতেই হবে। তখন বনবাজীদের বললাম, আমি পাড় থেকে গুলি করে নৌকায় লাফ দিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তারা যেন নৌকাটি ভাসিয়ে দেয়। তারা সেভাবে তৈরি হলেই তখন বন্দুক নিশানা করে আমি এক পা নৌকায় রেখে আরেক পা মাটিতে রাখলাম। কোনো রকম গর্জন বা আওয়াজ না করেই বাঘ এতক্ষণ ক্রমাগত ভেঙচি কেটেই যাচ্ছিল। আমি মাটিতে পা দেওয়া মাত্র মুখ ছিটকে মাথাটা মাটি থেকে প্রায় 1.5 হাত উপরে তুলল। ট্রিগার টিপে সঙ্গে সঙ্গে পিছনে ছিটকে আমি একবারে নৌকার তক্তার উপরে পড়ে গেলাম। আর বনমাঝিদের এক ধাক্কায় নৌকাটা অন্তত 10 হাত নদীতে ভেসে গেল। আলফা ম্যাক্সের একটি গুলিই করেছিলাম বাঘের মাথা লক্ষ্য করে। শিকারী আনিসুর রহমান সাহেব স্বয়ং এবং 3 জন বনমাঝি বললেন যে গুলিটি লেগেছে, বাঘ পিছনে ছিটকে পড়েছে তা তারা দেখেছেন। কিন্তু আমি সঠিক কিছু বলতে পারলাম না। কেবল মনে হলো যে গুলি করার সঙ্গে সঙ্গে একটা গর্জনের শব্দ শুনেছিলাম। বন্দুকের উপরে ভর করে নৌকায় উঠে বসলাম। গুলি লেগেছে কিনা, অন্তত বাঘ আহত হয়েছে কিনা সঠিকভাবে না দেখে আমি যেতে পারি না। তাই একজন বনমাঝিকে সঙ্গে নিয়ে আবার পাড়ে নেমে এক পা করে সামনে এগোতে লাগলাম। আর 2 জন বনমাঝি সহ উদ্যত রাইফেল হাতে শিকারী আনিসুর রহমান সাহেব রইলেন নৌকায়। বালুচর দিয়ে অতি সতর্কতার সঙ্গে সঙ্গে অগ্রসর হয়ে বাঘ যেখানে ছিল সেই জায়গাটিতে গেলাম। বাঘ সেখানে নেই। মাটিতে ও গাছের গুঁড়িতে কিছুটা রক্ত ছিটকে আছে, আর একটা ছররা মাটিতে যে ঢুকে গেছে তার চিহ্ন পেলাম। বাঘ আহত হয়েছে এবং জঙ্গলে সে ঢুকে গেছে, আর জঙ্গল সেখানে অত্যন্ত গভীর। এই বাঘকে অনুসরণ করতেই হবে, কিন্তু সেই মুহূর্তে আর তা করা সম্ভব হলো না। জঙ্গলে ঢোকার মতো যথেষ্ট বেলা ছিল না। অগত্যা সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে আমরা বোটে ফিরে এলাম। সারা রাত নির্ঘুম কাটালাম। পরদিন সকালে 5 জনেই আমরা ডিঙি নৌকা নিয়ে সেই চরে ফিরে গেলাম। একজন বনমাঝি শুধু নৌকাতে রইল, আর 4 জন আমরা বাঘের অনুসরণে চললাম। যেখানে গুলি করেছিলাম তার পাশেই ছিল একটা ঘন ঝোপ। সেটা পার হতেই হালকা জঙ্গল পড়ল। 15 হাত সেই হালকা জঙ্গল পার হতেই এক ঘন ঝোপের ভিতরে ঢুকে আমরা বাঘের হলুদ রংটি দেখতে পেলাম। আন্দাজ সেটি 10 হাত দূরে হবে। কাছেই যেতে মাছির ভন ভন আওয়াজ কানে এলো। প্রায় নিশ্চিতই যে বাঘটি মারা পড়েছে, কিন্তু ভয়াবহ মানুষ খেকোর ক্ষেত্রে আমি বেশি আত্মবিশ্বাসী হতে পারলাম না। বাঘের মাথা আমাদের দিকেই ছিল। মাথা লক্ষ্য করে আমি গুলি ছুড়লাম। বাঘ আর নড়ল না। 4 জনে একসঙ্গে আমরা আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম। নৌকা থেকে শুধু বোটম্যান একা এসে আমাদের সাথে যোগ দিল। কাছে ধারে কেন, সেদিন সমগ্র তালপাটিতে সম্ভবত 20-30 জনের বেশি লোক ছিল না। কে আর উল্লাস ধ্বনি দিবে। 5 জনে মিলে বাঘ নৌকায় এনে তুললাম। মেপে দেখলাম 10.5 ফুট লম্বা বাঘ। দাঁত অনেকগুলোই পড়ে গেছে, গোফও অর্ধেক ঝরে গেছে, আর লাফ দিয়ে গাছের উপরে ডালের শুলার উপরে যে পড়েছে চামড়া সেখানে এখানে ওখানে ছিলে গেছে। কালকের প্রথম গুলিটি বাঘের মাথার ঠিক মাঝখানেই লেগেছিল। আজকের গুলিও মাথায় লেগে মাথা ও মুখ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তালপাটির বিভীষিকার মৃতদেহের উপর দিয়ে 4 জন বন্ধু শ্রদ্ধা ও বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। মহা উৎসবে 3 জন বনমাঝি নৌকা ভাসালো। ছইয়ের সামনে গোলুয়ের দিকে তৎকালীন 500 টাকা পুরস্কারের মানুষকেও বাঘ রেখে ছইয়ের গায়ে ঠেস দিয়ে দাঁড়ালাম। আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু নিশ্চয়ই আল্লাহ তাআলা একটা বড় কাজ আমাকে দিয়ে করিয়েছেন। তার কাছে অশেষ শুকরিয়া জানিয়ে মোনাজাতের মতো করে 2 হাতে আমি মুখ ঢাকলাম। রায়মঙ্গল গাঙ্গে তখন জোয়ার এসেছে। বাতাসের সঙ্গে সঙ্গে 2 পাড়ে কলকল করে ছোট ঢেউ ছুটছে উজানের দিকে। হঠাৎ আমার মনে হলো
সীমাহীন সুন্দরবনের সব জেলে জোংরা খুঁটা বাওয়ালি মোয়ালেরা যেন এসে রায়মঙ্গলের দুই কিনারে সারি বেঁধে দাঁড়িয়েছে। আর বাপের বুকের সামনে হাসি মুখে দাঁড়িয়ে হাজার হাজার ছোট্ট শিশু কচি হাতে করতালি দিয়ে বাঘ শিকারী পচাব্দি গাজীকে অভিনন্দন জানাচ্ছে। ছোট ছোট জোয়ারের ঢেউ, ছোট ছোট করতালের আওয়াজ বয়ে নিয়ে যাচ্ছে সুন্দরবনের কিনারা থেকে কিনারায়। পিছনে পড়ে রইল সম্পদ ও সৌন্দর্য ভরা তালপাটির দ্বীপ। আমার দায়িত্ব এখানে শেষ হয়েছে। এখন আবার আমি আমার প্রতিদিনের ক্ষুদ্রতায় ফিরে চললাম।